হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার যে 6 রয়েছে সেখান থেকে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। এবং তোমাদের যে কোর্স ডিটেলসটা রয়েছে সেটা নিয়েও একটু বলে রাখি যে এই কোর্স ফির বিনিময়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপরে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এটাই ছিল মূলত ছোট্ট একটা ইনফরমেশন। এবার সরাসরি আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করছি। আলোচনার বিষয় হচ্ছে যে পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। ঠিক আছে? যুদ্ধের পটভূমি এবং প্রেক্ষাপট, অর্থাৎ প্রথমে আমরা দেখবো এটা রাজনৈতিক অস্থিরতা। 16 শতাব্দীর শুরুতে উত্তর ভারতে কিন্তু রাজনৈতিক অবস্থা যেটা ছিল সেটা কিন্তু অত্যন্ত অস্থিতিশীল ছিল। এই সময় কি হলো, লোদি বংশের শাসনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সুলতান ইব্রাহিম লোদির স্বৈরাচারী আচরণ এবং নিজের আফগান অভিজাতদের ক্ষুব্ধ করে তুলেছিল। ঠিক আছে? তারপর রয়েছে বাবরকে আমন্ত্রণ, অর্থাৎ এই সময় যেহেতু এখানে বলেছে যে সুলতান ইব্রাহিম লোদির একটা স্বৈরাচারী আচরণ চলছিল। ঠিক আছে? তার জন্য কি হলো যে পাঞ্জাবের যে শাসনকর্তা ছিলেন দৌলত খাঁ, তিনি দৌলত খান যে ইব্রাহিম লোদিকে পরাস্ত করার জন্য কাবুলের যে শাসক ছিলেন বাবরকে কি করলেন, ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানালেন। এবার কেন, অর্থাৎ এই যে যুদ্ধের যে পটভূমিটা তৈরি হলো, এটা কিভাবে তৈরি হলো, কি ছিল যুদ্ধের পটভূমিটা? প্রথম ক্ষেত্রে দেখো কি হলো, এই সময়টাতে এই যে যুদ্ধটা যে সময় হলো সেই সময়টাতে কি চলছিল, একটা রাজনৈতিক অস্থিরতা চলছিল। এই সময় কিন্তু সুলতান যে ছিলেন, লোদি বংশের যে সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, তার কিন্তু স্বৈরাচারী আচরণ চলছিল। তো স্বৈরাচারী শাসন বা স্বৈরাচারী আচরণের জন্য কি হলো যে পাঞ্জাবের যে শাসনকর্তা ছিলেন দৌলত খাঁ, তিনি কি করলেন, ইব্রাহিম লোদিকে পরাস্ত করার জন্য কাবুলের যে শাসক ছিলেন যে বাবর, তাকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এটাই কিন্তু মূলত ছিল যে এটার পটভূমি। আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের সম্পদ। তো মূলত বাবর ভারতের বিপুল সম্পদের প্রতি আকৃষ্ট ছিলেন এবং একে নিজের সাম্রাজ্য বিস্তারের সুযোগ হিসেবে দেখেছিলেন। অর্থাৎ বাবর তখন কি ভেবেছিলেন, বাবর আগে থেকেই কিন্তু ভারতের যে এই যে বিপুল পরিমাণের যে সম্পদ সেটার প্রতি কিন্তু আকৃষ্ট ছিলেন এবং নিজের সাম্রাজ্য বিস্তারের কিন্তু একটা তার কিন্তু সুযোগ হিসেবে তিনি এই জিনিসটাকে দেখেছিলেন, যখন আর কি দৌলত খাঁ বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে এই যে পানিপথের যে প্রথম যুদ্ধ, সেই প্রথম যুদ্ধের পটভূমি কিন্তু এটা ছিল যে ইব্রাহিম লোদির অত্যাচারী সেই সময় আর কি স্বৈরাচারী আচরণ চলছিল। সেই সময় দৌলত খাঁ বাবরকে ইব্রাহিম লোদিকে পরাস্ত করা ভারত আক্রমণের জন্য আর কি আমন্ত্রণ জানিয়েছিলেন। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সামরিক কিছু যে শক্তির তুলনা। যেমন এখানে দেখো বলেছে মূল সৈন্য সংখ্যা, যেখানে প্রথমে আমরা দেখবো বাবরেরটা, তারপরে আমরা দেখবো ইব্রাহিম লোদিরটা। বলেছে মূল সৈন্য সংখ্যা বাবরের কত ছিল, প্রায় 15,000, আর ইব্রাহিম লোদির কত ছিল, প্রায় 1 লক্ষ। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো রয়েছে বিশেষ রণশক্তি। বাবরের কি ছিল, 20 থেকে 24টি ফিল্ড আর্টিলারি এবং মাস্কেট, আর এদিকে সুলতান ইব্রাহিম লোদির কি ছিল, যে 1000 যুদ্ধ হাতি। তারপর রয়েছে দেখো সেনানায়ক। বাবরের কি ছিল, বাবর ছিল, তারপরে তৈমুর খান ছিল, উস্তাদ আলী কুলি ছিল। ইব্রাহিম লোদির কি ছিল, সুলতান ইব্রাহিম লোদি, রাজা হাসান খান। তারপর রয়েছে দেখো যুদ্ধের কৌশল। বলেছে বাবরের কি কৌশল ছিল, যে তুলু গুমা এবং আরাবা। ঠিক আছে? এখানে হচ্ছে ঘেরাও ও গোলন্দাজের কথা কিন্তু বলা হচ্ছে। নেক্সট ইব্রাহিম লোদির কি ছিল, বিশাল সেনাদল ছিল, হস্তি বাহিনীর একটা প্রত্যক্ষ কিন্তু আক্রমণ ছিল। তাহলে এক্ষেত্রে একটা বিষয় বলা যায় যে বাবরের তুলনায় কিন্তু ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছিল। ঠিক আছে? আচ্ছা,
তারপর রয়েছে বাবরের কিছু রণকৌশল ছিল, যেমন প্রথমে ছিল হচ্ছে সেনাবাহিনীকে ডান বাম ও মধ্য একাধিক পার্শ্বে বিভক্ত করে অতি দ্রুত কি করেছিল, শত্রুকে সব দিক থেকে ঘিরে ফেলার মানে তুর্কি একটা যুদ্ধ কৌশল কিন্তু ছিল বাবরের কাছে প্রথমত। তারপরে রয়েছে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে 700 গরুর গাড়িকে দড়ি দিয়ে বেঁধে একটা অস্থায়ী প্রতিরক্ষামূলক প্রাচীর তৈরি করা, যার আড়াল থেকে কামান দাগা কিন্তু হতো। তারপরে কি রয়েছে, কামানের ব্যবহার। ভারতীয় উপমহাদেশের কোনো বৃহৎ যুদ্ধে এই প্রথমবার ধ্বংসাত্মক বারুদ, বন্দুক এবং গোলন্দাজ বাহিনীর সফল নির্ণায়ক ব্যবহার করা কিন্তু হয়েছিল। এই যে মানে বাবরের যে বিভিন্ন রণকৌশলগুলো ছিল, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ রণকৌশল ছিল এই কামানের ব্যবহারটা। ঠিক আছে, আচ্ছা, এই কামানের ব্যবহারটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে প্রথমবার এত ধ্বংসাত্মক, তারপরে হচ্ছে বারুদ, বন্দুক এবং গোলন্দাজ বাহিনীর কিন্তু ব্যবহারটা করা হয়েছিল। এবার হচ্ছে যুদ্ধের মোড় এবং যে হাতির আতঙ্ক। এবার দেখো কি হলো, বাবরের গোলন্দাজ বাহিনীর কামানের গর্জনে যুদ্ধক্ষেত্রে এক ভয়াবহ পরিস্থিতির কিন্তু সৃষ্টি করেছিল। লোদির সেনাবাহিনী এর আগে কখনোই এমন এক বিকট শব্দ ও ধ্বংসযজ্ঞ কিন্তু দেখেনি। কামানের প্রচন্ড আওয়াজে ইব্রাহিম লোদির বিশাল হস্তি বাহিনী চরম আতঙ্কিত হয়ে পড়ে এবং ভয় পেয়ে হাতিগুলি দিকভ্রান্ত হয়ে কি করে, পেছনের দিকে কিন্তু ছুটতে শুরু করে। ঠিক আছে, তাহলে ফলস্বরূপ কি হলো, এই উন্নত হাতিগুলি লোদি বাহিনীর নিজেদের সেনাদেরই নির্মমভাবে যে পদদলিত করে। বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও বিশৃঙ্খলা ও আধুনিক রণকৌশলের অভাবে কিন্তু লোদির কিন্তু পরাজয় ত্বরান্বিত হলো। তাহলে পানিপথের এই যে প্রথম যুদ্ধটা ছিল, এই প্রথম যুদ্ধে কি হলো, ইব্রাহিম লোদি কিন্তু পরাজিত হয়েছিল, পরাজয় কিন্তু তার ঘটেছিল, বাবর কিন্তু জয়লাভ করেছিল। তাহলে পানিপথের প্রথম যুদ্ধটা মূলত কি সংগঠিত হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ঠিক আছে, বিভিন্ন যে সেনাবাহিনী ছিল বাবরের কাছেও ছিল, কিন্তু খানিকটা কম পরিমাণে ছিল। ইব্রাহিম লোদির যে সৈন্য সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল। তার সত্ত্বেও কি হলো, বাবরের যে উন্নত মানের এই যে কামানের ব্যবহার, গোলন্দাজ কামানের যে ব্যবহার, এটার ফলে কি দেখা যায় যে ইব্রাহিম লোদি কিন্তু পরাজিত হয়েছিল এবং বাবরের কিন্তু জয়লাভ হয়েছিল। ঠিক আছে, এবং এই যে আর কি যুদ্ধটা ছিল, যুদ্ধের যে পটভূমিটা কি ছিল, প্রেক্ষাপটটা যে কি ছিল, সেটা নিয়েও কিন্তু শুরুতে বলেছিলাম। ঠিক আছে, তো মূলত এই যে পানিপথের যে যুদ্ধটা রয়েছে, সেই যুদ্ধটা কিন্তু মূল বিষয়টা এটাই ছিল। এবার এটার কিন্তু ঐতিহাসিক ফলাফল এবং প্রভাব লক্ষ্য করা যায়। যেমন কি হলো দেখো, দিল্লি সালতানাতের পতন, অর্থাৎ এই যে দিল্লিতে যে সুলতানি যে সাম্রাজ্যটা ছিল, সেটার কিন্তু একটা পতন কিন্তু হয়েছিল। ঠিক আছে, সুলতানাত পিরিয়ডের কিন্তু পতনটা এখানে ডিক্লাইন কিন্তু ঘটেছিল। দেখো, যেমন বলেছে, যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদি প্রায় 15,000 সেনা সহ বীরত্বের সাথে লড়াই করে মৃত্যুবরণ করেন এবং এর মাধ্যমে ভারতে আফগান শাসন তথা দিল্লি সালতানাতের কিন্তু চিরতরে অবসান ঘটে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। অর্থাৎ কি হলো, যেহেতু এই যে সুলতান ইব্রাহিম লোদিকে যখন বাবর পরাজিত করলেন পানিপথের প্রথম যুদ্ধে, তারপরে কি হলো, দিল্লি সুলতানি সাম্রাজ্যের কিন্তু পতন ঘটলো এবং একটা নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো, সেটার নাম ছিল হচ্ছে মুঘল সাম্রাজ্য। কি বলেছে দেখো, এই যুগান্তকারী বিজয়ের পর বাবর দিল্লি ও আগ্রা দখল করে নেয়। পানিপথের এই প্রান্তরেই ভারতবর্ষের পরাক্রমণশালী মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, যা পরবর্তীতে প্রায় 3 শতাব্দী ধরে কিন্তু ভারতীয় উপমহাদেশে শাসন কিন্তু করেছিল। ঠিক আছে, তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তারপরে হচ্ছে এটার প্রেক্ষাপট পটভূমিটা কি ছিল, তারপরে বিভিন্ন রণকৌশলগুলি কি ছিল, কে পরাজয় হয়েছিল, কে জয়লাভ করলো, এর ফলে বা এটার প্রভাব কি ছিল, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। চলো, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।